ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। আমরা নতুন আরেকটি মক টেস্ট নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে চলো আমরা সলভ করে নিই, এবং ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। দেখো কি বলছে, কোষ পর্দার গঠনে প্রোটিন অণু ও লিপিড অণুর পোলার প্রান্ত যুক্ত থাকে কোনটির দ্বারা? তাহলে দেখো, যদি আমরা দেখি যে কোষ পর্দা যদি এরকম দেখি, সেল মেমব্রেন, তাহলে এটা আমাদের পোলার পার্ট, এটা আমাদের পোলার পার্ট। তাহলে এই পোলার পার্টে যে এর মধ্যে যে প্রোটিন আর এই যে ফসফোলিপিড থাকে তার যে ইন্টারাকশন, এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক বল। কি হয় না, প্রোটিন এবং যে লিপিড এদের মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল যা এই প্রোটিনের কারণে হয়ে থাকে, একেই বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। মানে কি, এই প্রোটিন এবং যে লিপিডটা থাকে, সেই প্রোটিন এবং লিপিড অণুর মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এরপরে দেখো কি বলছে, বিবৃতি 2, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রচলন অপেক্ষাকৃত বেশি। ঠিক, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের পদ্ধতির প্রচলন অপেক্ষাকৃত বেশি, এটা ঠিক। বিবৃতি 2, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি ব্যবহারিক প্রয়োগ অধিক সুবিধাজনক। না, এটা ঠিক নয়। কারণ দেখো, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে কি দেখা হয়, কি ক্লাসিফিকেশন মূল ভিত্তি কি, সেখানে দেখা হয় সেল ওয়াল কেমন, সেল টাইপ কেমন, তাদের নিউট্রিশন বা তাদের মোড অফ নিউট্রিশন, পুষ্টি কেমন। কিন্তু দেখো আরো অনেক ক্লাসিফিকেশন আছে যেগুলি আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, যেমন ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, ন্যাচারাল ক্লাসিফিকেশন। তার মানে এর ব্যবহার অধিক, এটা ঠিক নয়। তার মানে দেখো 2 এর এ, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 পরস্পর বিরোধী, এটা ঠিক নয়। 3 দেখ কি বলছে, ডুমুর হিসাবে যেটি বাজারে বিক্রি হয়। দেখো ডুমুরে এরকম এরকম ডুমুর থাকে সাধারণত, আমরা জানি। তো ডুমুরের ভিতরে এরকম ছোট ছোট ফুল থাকে, আর এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুষ্পাধার। তাহলে ডুমুরের যে সবুজ অংশ সেটা পুষ্পাধার, আর এর মধ্যে যে এরকম ফুল থাকে এটাকে বলা হয় পুষ্প বা ফুল। তাহলে ডুমুর হিসেবে যেটি বাজারে বিক্রি হয় তা হলো ডুমুরের ফুল, এবং এর বাইরের সবুজ গোলাকার অংশ হলো কি না পুষ্পাধার, ভিতরে পুং ও স্ত্রী পুষ্প বর্তমান। ঠিক, তাহলে রাইট অ্যান্সার হবে বি, তিনের বি। এরপর কি বলছে দেখো, 4 কি বলছে, কলা একটি পার্থেনোকার্পিক ফল। ঠিক, পার্থেনোকার্পিক ফল মানে কি না বীজহীন ফল, মানে এর কোনো বীজ থাকে না কিন্তু ফল থাকে, অর্থাৎ নিষেক ছাড়া তৈরি হয়, সেই জন্যে। কলার খাদ্যযোগ্য অংশ কি? তো আমরা জানি সাধারণত আমরা মেসোকার্প খাই সবার, যেমন আমের এপিকার্প তার ছাল, মেসোকার্প, এবং ভিতরে এন্ডোকার্পটা ওই যে বীজ বা আঠিটা যেটা হয়, তো মেসোকার্পই প্রধানত খাই। ঠিক কলার ক্ষেত্রেও কি, কলার ক্ষেত্রেও আমরা মেসোকার্প খাই, এবং আংশিক বিকশিত এন্ডোকার্প, যেহেতু বীজ নেই ভিতরের কিছুটা অংশ ডেভেলপ করে ফেলে এন্ডোকার্প। তাহলে বি, 4 বি হবে রাইট অ্যান্সার, মেসোকার্প ও আংশিক বিকশিত এন্ডোকার্প। 5 দাগে কোশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটি সরলতম অ্যামাইনো অ্যাসিড? দেখো সব থেকে সরলতম অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, নো ডাউট গ্লাইসিন, মানে এর সাইড চেনে সব থেকে ছোট শৃঙ্খল থাকে। ব্যাঙের টিম্প্যানিং পর্দা হলো বা টিম্প্যানাম পর্দা হলো শব্দ গ্রহণের জন্য একজোড়া পর্দাময় আবরণ। এটা তো সবাই জানো, চোখের পিছনের দিকে থাকে, যেটা শব্দ গ্রাহক যন্ত্র হিসেবে কাজ করে, টিম্প্যানাম। এরপর দেখো 7 দাগে কি বলছে, বিবৃতি 1, সাপোনিফিকেশন সংখ্যা দ্বারা ফ্যাটের আণবিক ওজন। ঠিক, সাবান তৈরির সময় এই সাপোনিফিকেশন প্রক্রিয়াটা কাজে লাগে, এবং এই সাপোনিফিকেশন প্রক্রিয়ায় ফ্যাটের আণবিক ওজন নির্ণয় করা যায়। দ্বিতীয়ত বিবৃতি 2, আয়োডিনের দ্বারা, হ্যাঁ ঠিক একদম, আয়োডিন দ্বারা আমরা আনস্যাচুরেটেড কি স্যাচুরেটেড সেটা আমরা সহজেই নির্মাণ করতে পারি বা বুঝতে পারি। তাহলে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু ঠিক। দেখো তাহলে সাথে ডি হচ্ছে রাইট অ্যান্সার, সাথে ডি। এরপরে দেখো 8 দাগ কি বলছে, 2C পরিমাণ ডিএনএ সমন্বিত একটি ডিপ্লয়েড কোষ মাইটোটিক দশায় প্রবেশের সময় ডিএনএ পরিমাণ হবে। দেখো 2C মানে হচ্ছে 2C, এই কথাটা মানে কি, মানে কোনো কোষের মধ্যে যে পরিমাণ ডিএনএ সেটা হচ্ছে 2C। তাহলে এই কোষটা যখন মাইটোটিক দশায় গেছে, অবশ্যই এস দশাকে অতিক্রম করে এসছে। তো আমরা জানি এস দশাতে ডিএনএ ডবল হয়ে যায়, তাহলে এখানে যে ডিএনএটা ছিল সেটা এস দশা ডবল হয়ে গেছে, অর্থাৎ মাইটোসিস প্রবেশ করার সময় ডবল। তাহলে যদি এস দশার আগে যদি 2C থাকে, তাহলে এস দশা অতিক্রম করার পর কত হয়ে যাবে, 4C হয়ে যাবে।
কারণ আমরা জানি যে দেখো আমি সহজ করে দেখাচ্ছি তোমাদের। ধরে নাও এটা, তো এর মধ্যে এরকম ধরো ডিএনএ আছে দুটো, এবং এটা যখন এস দশায় যাবে তখন কিন্তু এইটা এরকম দুটো ডিএনএ হয়ে যাবে। তাহলে তাহলে একটা ডিএনএ যদি 2C হয় তাহলে দুটো কি 2C 2C 4C, তাহলে রাইট অ্যান্সার কি 4C। হ্যাবারসিয়ান তন্ত্র দেখা যায়, তো হ্যাবারসিয়ান তন্ত্র অস্থিতে দেখা যায়, নো ডাউট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর কি বলছে, নিচের কোনটি আর্কিয়ার বৈশিষ্ট্য? আর্কিয়া মানে হচ্ছে যারা তোমার এক্সট্রিম ব্যাকটেরিয়া, কিন্তু তারা অত্যাধিক টেম্পারেচার, অত্যাধিক শীতলতা, অত্যাধিক স্যালিনিটি এগুলো সহ্য করতে পারে। তো এই ক্ষেত্রে এরা কিন্তু প্রোক্যারিওট, কিন্তু এরা ইউক্যারিওটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কি করে ইউক্যারিওটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আমরা জানি যে আমরা যখন প্রোটিন তৈরি হয় তখন সেই প্রোটিন তৈরিতে ইউক্যারিওটিক ক্ষেত্রে প্রথম অ্যামাইনো অ্যাসিড সবসময় মিথিওনিন হয়, প্রথম অ্যামাইনো অ্যাসিড সবসময় মিথিওনিন, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় ফরমাইলেটেড মিথিওনিন। কিন্তু আমরা যদি আর্কিয়ার ক্ষেত্রে দেখি তাহলে আর্কিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রথম অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন। এছাড়াও প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটি মাত্র আরএনএ পলিমারেজ ব্যবহার হয়, কিন্তু ইউক্যারিওট এবং আর্কিয়ার ক্ষেত্রে সেভারেল বা বিভিন্ন আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়। তাহলে এই দুটোর কারণে, তাহলে 10-এর দিকে কি অ্যান্সার? না 10-এর দিকে ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে তো এটা তো সহজ, তোমরা জানো যে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, যখন সেল তার কোষ পর্দা দিয়ে কোন তরল বস্তুকে গ্রিপ করে তাহলে সেটা পিনোসাইটোসিস, মানে ড্রিঙ্কিং করা, আর যখন কোনো কঠিন বস্তুকে ধরে তখন সেটা কি ফ্যাগোসাইটিক। তাহলে দেখো পিনোজোম কি বলছে, ওপরের ছবিতে এক্স ও ওয়াই চিহ্নিত করো, এক্স ও ওয়াই চিহ্নিত করো। এখানে এক্স ওয়াই কোথায় দিয়েছে? যাই হোক, প্রথমটা হবে পিনোজোম, প্রথমটা মানে তরল, আর পরেরটা হচ্ছে কঠিন। তাই দেখো, প্রথমটা কঠিন, প্রথমটা তরল, ওয়াই, এটা বি, এটা এটা বি হবে অ্যান্সার, তরল তারপর এটা কঠিন। 13 দেখ কি বলছে, উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত কোএনজাইম বা ধাতব আয়নকে প্রস্তুটিক গ্রুপ বলে। উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে, ঠিক দৃঢ়ভাবে যুক্ত থাকলে অবশ্যই কি হয় না এনজাইমের প্রোটিন অংশ অ্যাপোএনজাইম, সেই অ্যাপোএনজাইমের সঙ্গে যখন জৈব অণু দৃঢ়ভাবে যুক্ত থাকে তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, আর যদি হালকাভাবে থাকে তাহলে কোএনজাইম। তাহলে যুক্তি কি বলছে, একটি সম্পূর্ণ উৎসেচকের সঙ্গে সাথে যুক্ত প্রস্থেটিক গ্রুপকে অ্যাপোএনজাইম বলে। ভুল, এটা ভুল। তার মানে 13 দাগে কি হবে না, 13 দাগের কি বলছে, উক্তি এ ঠিক কিন্তু উক্তি আর ভুল, সি। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি বলছে দেখো, কনগ্রেশন একটি ঘটনা। দেখো কনগ্রেশন মানে হচ্ছে, কনগ্রেশন মানে সেল ডিভিশনের সময় মেটাফেজ দশায়, মেটাফেজ প্লেট যখন তৈরি হয় বা মেটাফেজ দশাতে সময় কি হয়, বেমতন্তুগুলো মানে যে সেগুলো বেমতন্তুগুলো সব ক্রোমোজোমের মাঝখানের দিকে যেতে চায়। তো এই ঘটনাকে বলে কনগ্রেশন, অর্থাৎ সেল ডিভিশনের সময় মাইক্রোটিউল বা বেমতন্তুগুলি মেটাফেজ প্লেট বা মাঝখানের দিকে যেতে চায়, সেলের মাঝখানের দিকে, সেটাকেই বলা হয় কনগ্রেশন। কনগ্রেশন সেল ডিভিশনের সময় দেখা যায়। তাহলে কি হয় না ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রোমোজোমের বেমতন্তুগুলি বিষুব অঞ্চলের দিকে যায়। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তা, দেখো প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের পদ্ধতির প্রবক্তা হচ্ছে বেন্থাম হোকার। বেন্থাম অত্যন্ত ইম্পর্টেন্ট, বেন্থাম হোকার 15 রে। কোনটি লিঙ্গধর ও রেণুধর দশা স্বাধীন? মনে রাখবে টেরিডোফাইট, টেরিডোফাইটের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা সবই আছে, সেই জন্যে এরা পরস্পর স্বাধীন, কারো নির্ভর করতে হয় না। তাহলে 15-16 এ রাইট অ্যান্সার। 17 কি বলছে, পাতায় কোনটি অনুপস্থিত? দেখো পাতায় সাধারণত আমরা জানি পাতায় পত্ররন্ধ্র থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিল থাকে, লেন্টিসেল, লেন্টিসেল কাণ্ডে থাকে। কোনটি সঠিক জোড়বদ্ধ? তো পত্র রোহিণী, বাগান বিলাস না, কণ্টক রোহিণী না, এগুলো কি মানে তোমার টেন্ড্রিল, মানে আকর্ষ বলো না, মটর গাছের আকর্ষ, এরকম আকর্ষ থাকে, তো এগুলো রূপান্তর বলছে এখানে। আকর্ষ রোহিণী, হ্যাঁ ঠিক, এটা ঝুমকলতার আকর্ষ রোহিণী, ঠিক, ঝুমকলতার আকর্ষ রোহিণী। নিচের কোনটি ডায়াটম মৃত্তিকা উৎপাদনকারী? দেখো এটা মনে রাখবে, সাইক্লোটেলা হচ্ছে এমন একটি ডায়াটম যেটা মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। তাহলে সাইক্লোটেলা 19-এর ডি। 20 কি নিচের কোনটি উপশ্রেণী? দেখো মনে রাখবে এটা, এই ক্ষেত্রে ন্যাথোস্টোমাটা হচ্ছে সুপার ক্লাস, ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস, ইউথেরিয়া আর মেটাথেরিয়া হচ্ছে তোমার ইনফ্রা ক্লাস। তাহলে সিটা হচ্ছে এখানে কি না, সিটা হচ্ছে সাব ক্লাস। ক্লিয়ার?
তাহলে 20 সি। এরপরে কি বলছে, ছত্রাক সম্পর্কে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক শনাক্তকরণ করো। কি বলছে দেখো, ছত্রাক কোরকোদ্গম দ্বারা বংশবিস্তারে অক্ষম। ঠিক, এ তো ছত্রাকের তো কোরকোদ্গম দেখাই যায় না, তাহলে কোরকোদ্গমে বংশবিস্তারও অক্ষম, মানে এটা হতে পারে ছত্রাকের প্রাচীরে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের পলিমার দ্বারা গঠিত। ঠিক, ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকে, যে কাইটিন কি না, কাইটিন ইজ এ পলিমার অফ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন বা এনএজি, তাহলে অবশ্যই এটা ঠিক হবে। ছত্রাকের গঠনে সিনোসাইট দেখা যায় না, সিনোসাইটে কখনোই মাল্টি নিউক্লিয়াস দেখা যায় না। ছত্রাকের দেহে রঞ্জক অনুপস্থিত, এটা ভুল। ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না, কিন্তু অন্যান্য রঞ্জক থাকে। তাহলে 21 এ ইজ দ্য রাইট অ্যান্সার, 21 এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর কি বলছে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে অবস্থিত স্তরগুলি পরিধি থেকে, দেখো মনে রাখবে কিভাবে কেটে দেখতে হয়, অর্থাৎ প্লাজমোডেসমাটা তোমরা পড়েছো, অ্যাপোপ্লাস্ট, সিমপ্লাস্ট। যখন সিমপ্লাস্ট অর্থাৎ কোষের ভিতর দিয়ে জল পরিবহন বা খনিজ লবণ পরিবহন হয়, তখন কিন্তু প্রথমে কি হয় না, প্রথমে হচ্ছে তোমার এপিডার্মিস, তারপরে হচ্ছে এন্ডোডার্মিস, তারপরে হচ্ছে তোমার পেরিসাইকেল, তারপরে হচ্ছে আলটিমেট পিত বা মজ্জা বা জাইলেম ফ্লোয়েম। তাহলে দেখো, এপিডার্মিস, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, মানে এই এন্ডোডার্মিস এখানে কর্টেক্স, আর লাস্টে জাইলেম। তাহলে অপশন কোনটা হবে দেখো, কর্টেক্স পরিচক্রম, না কর্টেক্স এন্ডোডার্মিস পরিচক্রম, ঠিক বি, 22 বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাশের লেখচিত্র 3টি শর্ত দেওয়া আছে, পিএইচ, উষ্ণতা, সাবস্ট্রেটের ঘনত্ব, সাপেক্ষে উৎসেচকের ক্রিয়া দেখানো হলো, এক্স ও ওয়াই দিয়ে চিহ্নিত। মনে রাখবে, তাহলে এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স, তাহলে এক্স ওকে এখানে উষ্ণতার কথা বলছে। উষ্ণতার দেখো, উষ্ণতা বাড়ছে বাড়ছে, হঠাৎ করে যখন উষ্ণতা অনেক বেড়ে গেল তখন কিন্তু এনজাইমের কাজ নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সমস্ত বিক্রিয়া আবার ভেঙে পড়বে। তাহলে কি হবে, তাহলে অ্যান্সার হবে 23 এ, এক্স হচ্ছে উষ্ণতা আর ওয়াই হচ্ছে কার্যক্ষমতা। এটিপি, এটিপি কি, এডিনোসিন ট্রাইফসফেট, অবশ্যই এটা একটা নিউক্লিওটাইড, মনে রাখতে হবে। অ্যানাস্ট্রাল মাইটোসিস, অ্যানাস্ট্রাল মাইটোসিস মানে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি দেখা যায় না, এই যাদের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি বা মাইক্রোটিউবিউল, আমরা জানি যে সেন্ট্রোজোম আমাদের থাকে, তাই সেখান থেকে অ্যাস্ট্রালের মাধ্যমে কি তৈরি হয় না, সেখান থেকে আমাদের কিন্তু তোমার বেমতন্তু তৈরি হয়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা। উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না, উদ্ভিদের ক্ষেত্রে এখানে অ্যানাস্ট্রাল বলছে, কারণ উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে না, তাই অ্যাস্ট্রালটা তৈরি হয় না। ওদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু তৈরি হয়। তাই এই ক্ষেত্রে 25 এ ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল দেখা যায় না, তাই অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় না, তাই এটাকে বলে অ্যানাস্ট্রাল। এরপর দেখো 26 কি বলছে, অনেক দিন গরমের ছুটির পর স্কুলে গিয়ে দেখলে যে খেলার মাঠের ঘাসগুলি মৃতপ্রায়। তোমরা নতুন ঘাস কিভাবে ওই মাঠে তৈরি করা যায় তা যখন ভাবছো, তখন দেখলে কিছুদিন পর মাঠের মৃতপ্রায় ঘাসগুলি আবার সতেজ হয়ে উঠছে। এর সম্ভাব্য বিজ্ঞান ভিত্তিক কারণ দেখো, এটা একটা জিনিস, ধরে নাও প্রচুর পরিমাণে যদি সূর্যের আলো আসে কোনো গাছে পড়ে, তাহলে বিশেষ করে ঘাস যারা একবীজপত্রী হয়, তারা কি করে, বুলিফর্ম গঠন করে। তো বুলিফর্ম কি, বুলিফর্ম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতার যে মেন শিরা বা প্রধান শিরা, সে প্রধান শিরার পাশে বাবেল আকৃতির প্রচুর পরিমাণে গোল গোল ফাঁকা একটা জিনিস তৈরি হয়, যার মধ্যে কি করে, যখন উদ্ভিদ দিয়ে প্রচুর পরিমাণে জল থাকে, ও সেই জলটা সঞ্চিত করে রেখে দেয়। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন সূর্যের আলো অত্যাধিক তীব্র পড়ছে, তখন ও কি করে, পাতাটাকে, ওই ঘাসের পাতাটাকে গুটিয়ে দেয়। কেন না, ঘাসের পাতা যদি গুটিয়ে দেয়, তাহলে সূর্যের আলো কম জায়গায় পড়বে পাতাতে, তাহলে বাষ্পমোচন কম হবে, যার ফলে জল প্রতিরোধ করতে সাহায্য করবে। অর্থাৎ এই বুলিফর্ম একটা স্টোরেজ, ওয়াটার স্টোরেজ, জল সংরক্ষণ করতে পারে এদের ক্ষেত্রে। এইবার যখন ধরে নাও অত্যাধিক সূর্যের আলো ছিল, তাপ ছিল, তখন কিন্তু পাতাগুলি সব কুঁকড়ে গেছে এই বুলিফর্মের কারণে। কিন্তু পরবর্তীকালে যখন ফেভারেবল কন্ডিশন এসছে, তখন কিন্তু সেই বুলিফর্মের মধ্যে যে জল সঞ্চয় করে রেখেছিল, যখন অতিরিক্ত জল ছিল, সেই জলটা ছেড়ে দিল, এবং তারপরে আস্তে আস্তে পাতাগুলো কিন্তু আবার সতেজ হতে শুরু করলো। তাহলে এই ক্ষেত্রে এর সংরক্ষণে, জল সংরক্ষণে এবং তোমার খারাপ অবস্থাতে বাঁচিয়ে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই বুলিফর্ম। তাহলে দেখো 26 দেখ কি বলছে, সরি 26 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাষ্পমোচন কমাতে পাতার বুলিফর্ম কোষের উপস্থিতি। বুলিফর্ম বললাম, বুলিফর্মের ঘটনা।
একটি সদ্য সৃষ্ট ভিনব্লাস্টিন প্রয়োগ করলে কি হবে? একটা কোষে যদি তুমি ভিনব্লাস্টিন মানে কি তোমার মনে রাখবে, নয়নতারাতে দুই ধরনের কেমিক্যাল পাওয়া যায়, একটা হচ্ছে ভিনক্রাস্টিন আর ভিনব্লাস্টিন। এরা কি করে, অ্যাকচুয়ালি কোষের যে বেমতন্তু বা মাইক্রোটিউবিউল সেটা তৈরি হতে দেয় না। তাহলে কারো ক্যান্সার হলে আমরা কিন্তু এটা ব্যবহার করি, কারণ সেখানে আমরা নতুন করে কোষকে আর বৃদ্ধি পেতে দিই না। সেই ক্ষেত্রে কি হয়, এই ভিনক্রাস্টিন এবং ভিনব্লাস্টিন ব্যবহার করে মাইক্রোটিউবিউলের সিনথেসিস বা পলিমারাইজেশন বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সেল আর ডিভিশন হয় না। কিন্তু যেহেতু সেল ডিভিশন হচ্ছে না, মানে কি নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, কিন্তু ক্রোমোজোম দুই প্রান্তে যাচ্ছে না। তাহলে ক্রোমোজোম দুই প্রান্তে যদি না যায়, তাহলে কিন্তু একটা কোষের মধ্যে একের বেশি একাধিক ক্রোমোজোমের সেট থাকবে, যেটাকে আমরা পলিপ্লয়েডি ঘটনাটা বলি। তাহলে এই ক্ষেত্রে একটি সদ্য সৃষ্ট কোষে ভিনব্লাস্টিন প্রয়োগ করলে কি হবে, পলিপ্লয়েডি হবে। কারণ দেখো, ক্রোমোজোম বিভাজিত হবে কিন্তু সাইটোপ্লাজম অর্থাৎ দুই প্রান্তে আসবে না, বেমতন্তু না থাকার কারণে। তাহলে একটাই কোষে একাধিক সেট অফ ক্রোমোজোম থাকবে, যেটাকে আমরা পলিপ্লয়েড বলি। তাহলে 27 ডি। প্রজাতির সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অন্তঃপ্রজাতি অর্থাৎ রিপ্রোডাকশন। অধিকাংশ অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপর প্রভাব ফেলতে পারে না, তার কারণ কি, ভাইরাস অকোষীয়, ভাইরাসের দিয়ে কোনো বিপাক ক্রিয়া থাকে না। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর 29 সি। এরপর দেখো কি বলছে 30, নিচের কোনটি ট্রিপলব্লাস্টিক অ্যাসিলোমে? অ্যাসিলোমেট মানে কি? অ্যাসিলোমেট মানে সিলোমবিহীন। তো সিলোমবিহীন কে না, চ্যাপ্টা কৃমি। একটি গ্লিসারল অণু হলো, তো গ্লিসারল কি জানি আমরা, ফ্যাট যদি ভাঙি তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আমরা পাই। তো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যদি পাই তাহলে কি না, এটা ট্রাইহাইড্রক্সি প্রোপেন। তোমরা জানো যে ট্রাইহাইড্রক্সি মানে তিনটে কার্বন, ট্রাইহাইড্রক্সি অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ দুটো থাকবে, তিনটে কার্বন থাকলে প্রোপেন, আর হাইড্রক্সি গ্রুপ তিনটে আছে, তাহলে ট্রাইহাইড্রক্সি প্রোপেন। অবশ্যই গ্লিসারল যদি দেখি আমরা, তাহলে তার আর এক নাম ট্রাইহাইড্রক্সি প্রোপেন, এবং তার সঙ্গে এক একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। তাহলে 31 বি। এরপর কি বলছে 32 কি, স্টারফিশ, জেলিফিশ, ডেভিলফিশ। দেখো স্টারফিশ মানে তোমরা জানো অ্যাস্টেরিয়াস রুবেন্স এর সাইন্টিফিক নেম। তাহলে কি হবে, 1 বি। তারপর জেলিফিশ, তোমরা জেলিফিশ জাল অরেলিয়া, 2 সি। তারপরে ডেভিলফিশ মানে হচ্ছে অক্টোপাস, আর কাটলফিশ মানে হচ্ছে সেপিয়া। তার মানে দেখো কোনটা, 1 বি, 2 সি, 3 ডি, তাহলে 4 বি ইজ দ্য রাইট অ্যান্সার 32-এর। স্ক্লেরেনকাইমা কোষ প্রাচীর কোনটি অধিক্ষ? দেখো স্ক্লেরেনকাইমা একটা মৃত সেল, যেটা ম্যাচিওর উদ্ভিদে থাকে এবং যার কোষটা লিগনিফাইড অর্থাৎ প্রচুর পরিমাণে লিগনিন থাকে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার 33-এর বি। 34 কি, টেট্রাডাইমেনাস পুংকেশর কোন উদ্ভিদ গোত্রের বৈশিষ্ট্য? দেখো ক্রুসিফেরি গোত্রের কিন্তু এই বৈশিষ্ট্য দেখা যায়। এবার কি বলছে, একটি কোষের কোষচক্রে বিভাজন দশার পর, দেখো ভালো করে মনে রাখবে, এটা কিন্তু বিভাজন দশার পর বলেছে, মানে অলরেডি বিভাজিত হয়ে গেছে। বিভাজন দশার পর ক্রোমোজোমের সংখ্যা 14 এবং ডিএনএ পরিমাণ 2C হলে কোনটি সঠিক সমন্বয়? দেখো তাহলে আমরা জানি যে বিভাজন হয়ে গেছে, তার মানে অলরেডি জি1 দশাতে 2C আছে, জি1 দশাতে কি, জি1 দশাতে 2C, আর ডিএনএ এই 2Cটা কি, এটা হচ্ছে ডিএনএর পরিমাণ, আর ক্রোমোজোম তো 14ই থাকবে, তাহলে জি1 এ 14, 2C ঠিক আছে। এস দশায় 28 কি বলছে, এস দশায় ক্রোমোজোম নম্বর 28, ক্রোমোজোম 28 কি করে হবে, কারণ ক্রোমোজোম তো ডবল হবে না, ডিএনএ ডবল হবে। ডিএনএ 4C হতো ঠিক আছে, কিন্তু এস দশাতে ক্রোমোজোম ডবল হবে না, ক্রোমোজোম 14ই থাকবে। তাহলে এটা ভুল। জি2 ক্রোমোজোম, দেখো জি2 মানে কি অলরেডি এস দশা অতিক্রম করে এসছে, তাহলে এস দশা অতিক্রম করলে কি 4C হয়ে যাবে, 4C। আর এদিকে তোমার ক্রোমোজোম তো ডবল হয়নি এখনো, তাহলে 14। ডি কি এম ফেজ, ঠিক একই ব্যাপার। দেখো এম ফেজ মানে কি বিভাজিত, 4C ছিল আবার বিভাজিত হয়ে গেছে অলরেডি, বিভাজিত হওয়ার পর বলেছে, তাহলে কি 2C। তাহলে ACD ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে।